রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প মুখ, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। খবরের কাগজের ওপর দিয়ে একটা ভারী খুদে ছাইরঙা পোকা গুড়গুড় করে হেঁটে যাচ্ছে। চাপা অক্ষরের মধ্যে হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে, দেখা যাচ্ছে না, ফের দেখা যাচ্ছে। ওই যে চলেছে কোনাকুনি। কোথায় যাচ্ছে তা কি নিজেই জানে, তবু যাচ্ছে। এত ক্ষুদে যে খুব ঠাহর করে দেখতে হয়। শচীন দেখছিল, খুব মন দিয়েই দেখছিল। ওটার এই হাঁটাটারও যেন মানে হয় না, বেঁচে থাকারও তেমনি কোনো মানে হয় না। কোনো ফল হবে ওটাকে দিয়ে? পোকা বলে কথা, মা বাপ ভাই বোন নেই, ফ্যামিলি লাইফ নেই, শুধু কটা দিন উড়ে উড়ে ঘুরে ঘুরে খামোখা বেঁচে থেকে হয় অপঘাতে, নয়তো এমনিতেই মরেই যাবে। অধিকারী বলেছে চৈতলপাড়া হলো গে তাঁবার টাট। এই চোত বসে খেয়ে সেখানে তপ্ত বালির ওপর একখানা আলু ফেলে রাখো, বিকেলে দেখবে দিব্যি পোড়া পোড়া ভাব হয়েছে। তেল নুন মেখে দিব্যি খেয়ে নিতে পারবে। চৈতলপাড়ার নামটাও তো মনে হয় ওই চোত মাস থেকেই হলো। পুকুর টুকুর সব শুকিয়ে ঝামা। মাঠ দেখে যাও, ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে। এক বালতি জল ফেললে চুঁয়ো চুঁয়ো করে শব্দ করে টেনে নেয়। শচীন অনেকক্ষণ ধরে চৈতলপুরের বৃত্তান্ত শুনছে। এবার বলল, ওটা কি পোকা বলো তো অধিকারী দাদা? কোন পোকাটা? আরে ওই যে ঢক্কানিনাদের ঢক্কার ওপর বসে আছে। অধিকারী ঝুঁকে একটু দেখার চেষ্টা করে বলল, তা ভগবানের রাজ্যে কত রকম আছে, সব কি আর চিনি রে ভাই? তা হবে কোনো পোকা, তোর কাণ্ডই আলাদা। বলছি চৈতলপাড়ার কথা, আর তুই পোকা নিয়ে পড়ে আছিস। ভাবছি কি জানো, এই পোকাটা বেঁচে আছে কি জন্যে বলো তো? বললাম তো, ভগবানের রাজ্যে কত জীবই তো বেঁচে আছে। আচ্ছা, ওর তো কোনো নামও নেই। ধরো যদু, মধু, শচীন বা অধিকারী এইসব বলে তো কেউ ডাকেও না ওকে। পোকার আবার নাম? আরে সেইটাই তো বলছি, নাম নেই, ঠিকানা নেই, বাপ মায়ের ঠিক নেই, কোথায় যাচ্ছে কি করছে তাও বুঝবার মতন মগজ নেই। বেঁচে যে আছে তাও তো বুঝি সবসময় টের পায় না। ঠিকই তো, তবে বেঁচে আছেই বা কেন? ওরে রোদ আসছে রে, ওধারটায় একটু চেপে বস। চোতের রোদে বড় ঝাঁঝ। তা কাগজে কি লিখেছে একটু বলবি বাপ? এ তো বাসি খবরের কাগজ অধিকারীদা। বচনের বাপ রোজ নিয়ে আসে কলকাতা থেকে, আমি সকালে চেয়ে আনি। লিখেছে মেলা কথা, সব তুমি বুঝবে না। অধিকারী বিজ্ঞের মতন মাথা নেড়ে বলল, বুঝেও কাজ নেই, দুনিয়ায় কত কি হয়ে যাচ্ছে রোজ। সেদিন শুনলুম কোথায় একটা হাতি খেপে গিয়ে 7টা লোককে মেরেছে। তা এরকম কত কি হয়ে যাচ্ছে। আমাদের পৈলেনের দিকটায় হাতি টাতি নেই। কথাটার কোনো মানে হয় না। পৈলেনে হাতি নেই, এটা কি কোনো খবর হলো? অধিকারী তোম্বা মুখটার দিকে চেয়ে শচীন হেসে ফেলল। বলল, তার চেয়ে চৈতলপাড়ার কথা যা হচ্ছিল সেটাই চালিয়ে যাও অধিকারীদা। আরে সেটাই তো বলছিলাম রে, কথার মধ্যে পোকা পড়ল। বলছিলাম যে এই পৈলেনের মতন সরেস জায়গা নয়। পৈলেনেও সুখ বছর যায় বটে, কিন্তু চৈতলপাড়ার দিকটা হলো একেবারে পাঁপড় ভাজা। গাছের পাতাটা অবধি শুকিয়ে মুচমুচ করছে। লোকে সেখানেও তো বাস করছে। ধুঁকতে ধুঁকতে। বছর চারেক আগে সুখর সময় বিন্দির শ্বশুরবাড়ি গিয়ে সে যে কী দুর্গতি হলো বলার নয়। জলশৌচ অবধি করতে পারি না, 3 দিন চান না করে গায়ে পোকা পড়ার জোগাড়।
তবু তো লোকে বাস করছে। তা কি করবে বলো? বাপ পিতে মোর ভিটে ছেড়ে যাবে কোথা? তুমি তাহলে গঙ্গারামপুর ছাড়লে কেন বলো? সে তো তোমার বাপ পিতে মোর জায়গা। সে অন্য বৃত্তান্ত। আমি কি আর ছাড়লুম? আমাকে ছাড়ানো হলো, সবাই সে কথা জানি। এই জ্ঞাতিরা যা উস্তম কুস্তম করলে আমাকে। তা বাপু, আমার কোনো গিঁট নেই। বাপ পিতে মোর জায়গা বলে গঙ্গারামপুরের জন্য হেদিয়ে মরব, আমি তেমন ঘর পোষা গেরস্থ নই। এই যে কাঁধে গামছাখানা দেখছিস, এখানে সেখানে পেতে শুয়ে পড়ি, আর জায়গাই আমার গঙ্গারামপুর, এই গোটা দুনিয়াটাই। বুঝলুম গো অধিকারী দাদা। আরে আমি হলুম গে তোর এই পোকাটার মতন, লোক না পোক। বড্ড চটেছ গো অধিকারীদা। আরে কথাটা শেষ করতে দিবি নাকি? আসল কথাটাই তো বলতে দিলি না। বলো, শুনছি। আরে তা সেই চৈতলপাড়ায় সেই চৈত মাসেই এক সাধু এসে 5-5টা ধুনি চারদিকে জেলে তপস্যায় বসে গেল। চৈতলপাড়ার ওই সাংঘাতিক মোষ খেপা গরমে আমাদের মতন লোক হলে শুকিয়ে চামচিকে হয়ে টেসে যেত। সাধু বলে কথা, 7 দিনে গা ঝলসে কালো হয়ে গেল, শরীর শুকিয়ে হতো কি, তবু গা ঝাড়া দিয়ে উঠল। সে কি যজ্ঞী বাবা জানি না, তবে যজ্ঞীর পর নাকি বামুন খাওয়ানোর নিয়ম। তা সাধু গিয়ে বামুন পাড়ায় হাত জোর করে জনে জনে নেমন্তন্ন করল। তা চৈতলপাড়ার বামুনরাও টেঁটন, তারা পষ্টাপষ্টি বলে দিল, সাধুর জাত ধর্ম নেই, আমরা সাধুর নেমন্তন্নে যাব না। তখন সাধু রেগে মেগে করলে কি জানিস? গাছে গাছে যত হনুমান ছিল সবাইকে নেমন্তন্ন করে এলো। আর তারপর সে কি কাণ্ড! পরদিন সাধু নিজের হাতে রান্না করছে, আর দলে দলে হনুমান, মেয়ে, মদ্দা, ছানা পোনা সব হাজির। একেবারে পংক্তি ভোজনের কায়দায় বসে গেল সব, সার সার তৃপ্তি করে খেলো, ভোজন দক্ষিণাও নিল। চৈতলপাড়ার লোক কাণ্ড দেখে হাঁ। সেই থেকে চৈত মাসে সেখানে হনুমান মেলা হয়, কালো সাধুর মেলাও বলে লোকে। টানা 100 বছর ধরে হয়ে আসছে। পোকাটা কাগজের একেবারে কানায় গিয়ে ঝুঁকে তলাটা নিরিখ করল, তারপর আবার উল্টোবাগে ফিরে আসছে। কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না আহম্মকটা। আচ্ছা, পোকারা কি খায় বলো তো অধিকারীদা? এই তোর মাথা থেকে পোকাটা যাচ্ছে না দেখছি। ভাবছি এইটুকুন তো পোকা, এর পেটটাই বা কতটুকু, খায় কি? ওসব ভগবানের লীলা রে ভাই। দুনিয়াতে হাতির জন্য যেমন বন্দোবস্ত আছে, তেমনি পোকার জন্যেও আছে। সে না হয় বুঝলুম, কিন্তু ভগবানের লীলারও তো মানে হবে না কি? তুমি বলো, এই পোকাটাকে দিয়ে ভগবানের কোন কাজটা হচ্ছে? সব কাজেরই তো একটা মানে থাকবে, নইলে বলতে হয় তোমার ভগবানের মাথায় বেশ একটু ছিট আছে বাপু। তা মন্দ বলিসনি, আমারও মাঝে মাঝে মনে হয় লোকটা একটু ছিটিয়ালি বটে। নইলে দেখিস না, কোথাও গন্ধমদন, কোথাও কেঁচোর ঢিবি। মদন তফাদারকে দেখ, টাকার পাহাড়ে চড়ে দিব্যি ফুরফুরে হাওয়া খাচ্ছে, আর আমাদের দেখ অবস্থা কেরোসিন। তুমি বড্ড মোটা দাগের লোক অধিকারীদা। কোথায় একটা গুরুতর কথা বললুম, তাই নিয়ে 5টা মিনিট ঝিম ধরে বসে ভাববে, তা নয়। কোথায় কার টাকা আছে কার নেই তাই নিয়ে পড়লে। ও বাবা, তোর পোকামাকড় নিয়ে বসে ভাবতে হবে নাকি? আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? পোকামাকড় নিয়ে তুই ভাবকে যা। মোটা দাগের লোক। শচীন হেসে বলল, তোমার চৈতলপাড়ার বৃত্তান্ত শেষ হয়েছে? বৃত্তান্ত আবার কি? কথাটা উঠল তাই বললুম। লোকে তো 5টা জিনিস নিয়ে কথা বলবে নাকি?
চুপ করে থেকে কি শেষে দম বন্ধ হয়ে মরতে হবে? আর চৈতলপাড়ার কথাটা এমন খারাপ বা কী বা বললুম? তুমি কেন মোটা দাগের লোক তা জানো? গুহ্য কথাটা বুঝতে পারো না বলে? এই যে পোকাটা খামোখা বেঁচে আছে, খামোখা খবরের কাগজের ওপর হেঁটে হেঁটে সময় নষ্ট করছে। আমরাও ওর চেয়ে বেশি কিছু করছি না? কথাটা তো আমি আগে বললুম রে, লোক না পোক। তুই নতুন কথাটার কি বললি? এখন কাজের কথায় আইদি কি বাপ? চৈতলপাড়া যাচ্ছিস কোন মতলবে? মতলব একখানা আছে শচীনের, কিন্তু সে কথা ভাঙে কি করে? অধিকারী হলো হাটের খোলা হাঁড়ি। তার পেটের কথা মুখে ভুরভুরি না করলে পেট ফাঁপে, বায়ু হয়। কথাটা চেপে শচীন বলল, মাঝে মাঝে জায়গা বদলানো ভালো। তোমার সরেশ পইলেনে আমার তো তেমন সুবিধে হলো না। লটারির কারবারটা তুলে দিয়েই তো ভুলটা করলি। দিব্যি 2-5 টাকা আসছিল। কচু, কত টিকিট বেচলুম, একটা লোকও 5টা টাকাও বোধহয় প্রাইজ পেল না। আজকাল লোকেও সব ধরে ফেলেছে। গাঁটের পয়সা খরচ করে টিকিট কেটে আকাশের দিকে হাঁ করেছে বসে থাকা, এটা একটা কথা হলো? খরচের কথাটাও ভাবো। শুনেছি লটারিওয়ালারা মাঝে মাঝে নিজেরাই না বিকোনো টিকিটের প্রাইজ পেয়ে যায়। সেসব কপাল আলাদা। আমাদের কপাল একেবারে শিলমোহর আটা। আর লটারিতে কেনা ঢুকছে বলো? সনাতন, হারু, পতিতপাবন, রাখহরি, শুধু পৈলেনেরই 10-15 জন হবে। তার মধ্যে সনাতনের মাইকওয়ালা গাড়ি আছে, হারুর গাড়ি নেই কিন্তু মাইকওয়ালা রিক্সা দাবড়ায়। গদাই মণ্ডল ধার বাকিতে টিকিট দিতে চাইছিল না ইদানিং। কিন্তু এই পৈলেন হলো সোনার দেশ, এই তোকে বলে রাখলুম। এমন সরেস জায়গাটা ছেড়ে যাবি? কি আছে? কোথায় যাবি? কি আছে তোমার পৈলেনে? একটু ভেবে দেখ। কত কথা কি, ওই পুলিনের শশার মাচানটাই দেখোছে। কত বড় নধর শশা ফলে কোথাও? ঘাসটা দেখ, পাতাটা দেখ, কেমন তেজালো সব ফলন। এই মাটির নিচে মা লক্ষ্মী আছেন রে। দুঃখ কষ্ট যা হচ্ছে হতে দে, দেখবি চেপে বসে থাকলে পরাত একদিন ফিরবেই। তোমার যত সব তাজ্জব কথা। তুমি পৈলেনে মাথা মুড়িয়েছ বলে কি আমাকেও মোড়াতে হবে নাকি? তুমি মাটি কামড়ে পড়ে থাকো এখানে। অধিকারী এই কথা টপ করে জবাব দিল না, কিন্তু মিটিমিটি চেয়ে তার স্যাঙাতটিকে জরিপ করার চেষ্টা করলো অনেকক্ষণ। তারপর গলার স্বরটা থেকে আবেগবাদ দিয়ে একটু আহ্লাদ খেলিয়ে বলল, গুচ্ছ কথাটি ফাঁস করবি না তো বাপ? জানি চৈতলপাড়ায় একখানা দাও তুই মেরেছিস তাহলে। অধিকারী নানা রকম গলা করতে পারে। পৈলেন, কুমড়োহাটি, সরস্বতী অপেরার সে বাঁধা অ্যাক্টর, বড় বড় পার্টও করে। তার দুঃখের কথা, গেয়েও যোগী ভিক পায় না। পৈলেন, কুমড়োহাটির কর্ণার্জুন কিংবা কঙ্কাবতী বা সিরাজদৌল্লা এখন আর বায়না পায় না। গাঁয়ের লোক কলকাতার অপেরা ধরে ধরে এনে যাত্রা দেখছে, টিকিট নিয়ে মারপিট। অধিকারী কলকাতার দলে ঢুকতেও চেষ্টা করেছিল, যেমন সবাই করে, সুবিধে করতে পারেনি। সরস্বতী অপেরার এখন যা দশা। শচীন পোকাটাকে ফের দেখছে। আচ্ছা, ও শালাও কি দেখছে শচীনকে? বেটা এখন কাগজের মাঝ বরাবর। শচীন কাগজটাকে একটু ভাঁজ করে নৌকার মতন করে ধরে রেখে পোকাটাকে দেখছে। ইহ বাবা, কতটুকু রে তুই? হ্যাঁ, কতটুকু? কথাটা শুনছো অধিকারীদা? এই যে পোকাটা দেখছো, এর চেয়েও 1000 ভাগ ছোট ছোট পোকা নাকি আছে। তারাই শরীরে ঢুকে নানান রোগ বাঁধায়।
অধিকারী একটা শ্বাস ফেলে বলল, জানি। আজকাল সবাই বৃত্তান্ত জানে কি না? চাঁদে মানুষ যায়, অ্যাটম বোমা হয়, কত কি হচ্ছে দুনিয়ায়। হচ্ছে হোক, তোর আমার কি? তা বটে, মানুষ চাঁদেই যাক আর অ্যাটম বোমাই ফাটাক, তোমার পৈলেনে শশার ফলনটা ভালো হলেই হলো, কি বলো? তাই বললুম বুঝি? কপালটাই খারাপ রে ভাই, আমার কথা সবাই আজকাল উল্টো করে ধরে। বেলা হলো, উঠি। তা কবে যাচ্ছিস? যাবো একদিন, টেরও পাবে না। টের পাবো না মানে? শচীন মিটিমিটি হেসে বলে, টেরটা পাবে কি করে বলো? সামন্তমশাই কাশি গেলেন, সঙ্গে এক গরুর গাড়ি বোঝাই জিনিসপত্র, হাঁড়ি কুড়ি বালতি অবধি। আমার তো আর তৈজসপত্র নেই। একখানা টিনের বাক্স বগলে করে বেরিয়ে পড়ব। পিছনে থাকবে এই ভাঙা ঘরখানা শুধু, সাপখোপের আস্তানা হয়ে থাকবে, কেউ টের পাবে না গো অধিকারীদা। অধিকারী উঠে পড়ল। পৈলেনের একটা লোক কমে যাচ্ছে, এটা তার কাছে যত গুরুতর সংবাদ, অন্য কারো কাছে ততটা নয়। তবু খবরটা পাঁচকার না করলে তার পেটটা বড় ফেঁপে উঠবে, বড় আইঠাই করবে। তাকে সবাই পেট পাতলা লোক বটে ভাবে, কিন্তু তার অসুবিধার কথাটা কেউ ভাবে না। শচীন বাইরের রোদটার দিকে খানিক চেয়ে রইল। বড্ড ফর্সা রোদ, সাবানে কাচা, ধপধপে মুচমুচে। টিনের চালে শালিক লাফাচ্ছে, কুচকুচ শব্দ। শুকনো গলায় একটা কাক তখন থেকে নিম গাছে বসে নাগারে ডাকছে। পাশুটে আকাশে এক ফোঁটা মেঘ নেই। খয়েরপুরের বাস ওই ধুলো উড়িয়ে চলে গেল। কিছু দেখার কিছু শোনা নিয়েই তো এই দুনিয়াখানার বাকি। অন্তত শচীন তো তাই জানে বরাবর। কিছু দেখো, কিছু শোনো, এর বাইরে আর কি আছে? আছে আর একখানা জিনিস, সে হলো ভাবনা। তা সে ওই শোনার দেখার মধ্যেই পড়ে। ঠেসে ভাবলে কত পুরনো দিনের কথার শব্দ পাওয়া যায়, কত হারিয়ে যাওয়া দৃশ্য দেখাও যায়। এই যেমন এখন ভাবতে গিয়ে দা হাতে তার মরা বাপকে স্পষ্ট দেখতে পেল শচীন। উত্তর ধারে ঘরের কানাচে দাঁড়িয়ে ভাঙা বেড়া বাঁধছে, গায়ে ঘাম, মুখে নিভে যাওয়া বিড়ি, গলায় মৃদুমন্দ যাত্রার কোনো গান। যেখানটায় রান্নাঘর ছিল সেখানে এখন আগাছা বুক সমান। তবু শচীনের চোখের সামনে রান্নাঘরখানা ভেসে উঠল। মায়ের শাড়ির সবজি আঁচলখানা অবধি দেখা যাচ্ছে, আর নিম পাতা ভাজার মিঠে বাস আসছে খুব। চৈত মাসে নিম বেগুন ছিল তার বাঁধা। তা শুধু ওই নিম বেগুনই, তাই দিয়ে ভাতের ঢিবি তুলে ফেলতো বাপে বেটায়। কাঁচা লঙ্কা থাকতো, আর কি চাই? গরিব বাপ গরিবই রেখে গেল তাকে, মাও গত হলো। তারপর থেকেই যেন ঠেকানোর অভাবে বাড়িটা হেলে পড়তে লাগলো। মাটির দাওয়া, ইঁদুরের গর্তে সাপখোপ কি নেই। কাঠা তিনেক জমি নিয়ে এই বাড়িখানা কি কাঁদবে শচীনের জন্যে? বাড়ি কি কাঁদে? খবরের কাগজের ভাঁজে পোকাটা ঝিম মেরে আছে এখনো। এই ব্যাটার কি কোনো বাড়িঘর আছে? তা ধরা যায় এই খবরের কাগজের ভাঁজখানাই ওর বাড়ি। এর বেশি আহাম্মকটা আর জানেও না কিছু। টুসকি মেরে ফেলে দিলে যেখানে পড়বে সেখানেই ওর বাড়ি। শচীনেরও তাই। পৈলেন যতদিন ছিল ততদিন পৈলেন, নইলে চৈতলপাড়া। দুটোতেই ঐকার আছে, ভারী অদ্ভুত। ঐকার বড় একটা থাকে না যেখানে সেখানে। পৈলেনে এখন জমির দাম কত কাঠা যাচ্ছে কে জানে, তবে বেশি নয়, আর কেনার লোকও চট করে পাওয়া যাবে না। পেলেও দামে কষবে। তার চেয়ে থাক পড়ে। মাঝে মাঝে তো ভাবতে পারবে আমার একখানা বাড়ি আছে ওই হেতায়, পৈলেনে।
লটারির ব্যবসাটা কোনো কাজের ছিল না। গুচ্ছের বাতিল টিকিট এখনও জমে আছে ঘরে, ফেলতে মায়া হয়েছিল বড়। কথাটা ভাঙেনি অধিকারীর কাছে। সে চৈতলপাড়া আজই রওনা হচ্ছে, আর বেলা 1:30 আর একখানা বাস যায় ওদিকে। রোদ খেতে খেতে একেবারে তপ্ত চাটুটি হয়ে এসে পৌঁছয় খয়েরপুর থেকে। পুটিমারি, হাসিবের চর, বাগদাখাল, জিনপুর হয়ে নবীনগর। সেখান থেকে বাস বদলে নতুন রাস্তা ধরে আরও ঘণ্টা চারেকের পথ। কপালের ওপর বিশ্বাস নেই শচীনের। কপালে ভর দিয়ে অনেক কাল কাটল, লাভ হলো লবডঙ্কা। তবে খবর পাকা হলে, কোনো রসের নাগর রসিকতা না করে থাকলে, তার একজন মাসির খবর পাওয়া গেছে। শচীনের 3 কুলে কেউ আছে বলে সে জানত না। হঠাৎ কদিন আগে একখানে তোবড়ানো পোস্টকার্ড এসে হাজির। হাতের লেখা এমন জড়ানো যে সেটা হাবশি ভাষাও হতে পারে। রায়বাড়ির পরমেশ তার আতস কাঁচ দিয়ে অতি কষ্টে পাঠোদ্ধার করেছিল। খুদে খুদে অক্ষরে চৈতলপাড়ার পুটুমাসি জানিয়েছে যে সে শচীনের এক মাসেই বটে। শচীনের সঙ্গে তার ভারী একটা দরকার। চিঠিতে কথাটা দেখা যায় না। শচীন যেন কাজ কারবার ফেলে এখনই পত্রপাঠ চৈতলপাড়া চলে আসে। মাইমগঞ্জের মোড়ে নেমে নারায়ণ হালদারের নাম বললেই যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। মোদ্দা কথাটা হলো এই চিঠির ওপর ভরসা করা কতটা যায় কে জানে। পরমেশ বলল, চিঠির ভাবখানা যা বুঝেছি, মাসি তোকে সম্পত্তি দিতে চায়। বোধহয় সন্তান নেই। যা, দুর্গা বলে ঝুলে পড়। কথাটা কিন্তু তা নয়। পুটু মাসি তার আপনার মাসি হলে কি একাধবার কি মায়ের মুখে সে শুনতে পেত না? চিঠির ভাবখানা যে একেবারে যেন মায়ের সাক্ষাৎ সহোদরা। এই ধন্দটা এখানেই লাগছে শচীনের। রোদটা আরও তেজালো হলে শচীন ঘরে এসে তার মাচানটায় শুয়ে শুয়ে একটু ঠ্যাং নাচালো। ভাবগতি কেমন যেন ঠেকছে তার। ভালো না মন্দ? পোস্টকার্ডখানা তীরের তরঙ্গে ছিল। উঠে সেটা বের করে ফের আলোয় ধরে পড়ল শচীন। তুমি আমাকে চিনিবে না, আমি তোমার মাসি হই, সম্পর্ক খুবই নিকট। ঘরের বেড়ায় অনেক ভোগলা, সারাবার সাধ্য শচীনের নেই। শেয়াল কুকুর ইচ্ছে করলেই ঢুকে পড়তে পারে, ঢোকেও। প্রায় বাইরে বাইরে ঘুরতে হয় শচীনকে। এসে মাঝে মাঝেই দেখে 2-3টে নেড়িকুত্তা দিব্যি জমিয়ে বসে গেছে, বাচ্চাও দেয়। পাখি বাসা করে বসবাস করছে বহুকাল ধরে। বর্ষাকালে টিনের অজস্র ফুটো দিয়ে জল পড়ে, শীতকালে উত্তরে হাওয়া বিনা বাধায় হাহা করে বয়ে যায়। গতবারও ঝড়ে চালের টিন উড়ে গিয়েছিল। শচীন কুড়িয়ে এনে ফের লাগায়। তা এই হলো শচীনের ঘর। এর জন্যে মায়া করে আর লাভ কি? তার বাক্স গোছানো হয়ে গেছে। থালা গেলাস আর ঘটি চটের ব্যাগে ঢুকেছে। বিছানা বলতে একখানা শতরঞ্জি, ছেঁড়া বেড কভার আর তেল ছিটে শক্ত বালিশখানা। তা সেটা এখনও দড়ি দিয়ে বাঁধা হয়নি, হয়ে যাবে। ও শচীন, আছিস নাকি? শচীন বেজার মুখে উঠল। এ হলো নরেন কাকা, ধারে লটারির টিকিট নিত এক সময়। এখনও 14 টাকা শচীন পায়। নরেন কাকা লোকটা সুবিধের নয় মোটেই, ধান্দাবাজ 1 নম্বরের। মনে যাই থাক, মুখে আদিক্ষেতা দেখাতেই হয়। শচীন উঠল, মুখে একটু হাসি খেলিয়ে বলল, আসুন কাকা, সব খবর ভালো? নরেন সাপুই ঘরে ঢুকে চারদিকটা চেয়ে বলল, অধিকারী তাহলে মিথ্যে বলেনি? তুই তাহলে চৈতলপাড়ায় যাচ্ছিস? কেন বাপ, এদিকটায় কি সুবিধে হচ্ছিল না? আমরা 5 জন ছিলাম তো পেছনে।
শচীন খুব লজ্জার ভাব দেখিয়ে জিভ কেটে বললে, আপনারাও রইলেন, আমিও রইলুম। চৈতলপাড়া তো মোটে একবেলার পথ, ঘুরেও আসা হবে একটু। মাসির সম্পত্তি পাচ্ছিস যে শুনেছি। তা কীরকম সম্পত্তি? তা বেশ একটা মোটা দাগে মারলি নাকি কিস্তিটা? গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। তা চিঠিতে কি লিখেছে একটু ইশারা তো থাকবে। শেষ দিকটা লেখা বড্ড জড়ানো, পড়াই যায়নি। তবে সম্পত্তির কথা কি যেন আছে একটু। বাহ, এ তো তোফা হলো রে। বাকি জীবনটা পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাবি। অধিকারীও বলছিল বটে, দোতলা পাকা বাড়ি, 32 বিঘে ধান জমি, চালের কল, আমবাগান, তেজারতি কারবার, নগদ 50,000 আর 70 ভরি সোনা। ওই যা, হাতিশালে হাতি আর ময়ূর সিংহাসনটার কথা ভুলেই মেরে দিয়েছে তাহলে। আর হাওয়া গাড়ি? নরেন কাকা মুখখানা তোম্বা করে বলে, তা ওর কথা কি ধরি নাকি? এই গর্ভস্থ আবার কাকে বলে? বরাবর অধিকারীর কথা 9 আনা বাদ দিয়ে 7 আনা ধরি। তা আজই রওনা হচ্ছিস বুঝি? এই দুর্গা দুর্গা, তাহলে বাড়ির বিলি ব্যবস্থা কি হচ্ছে? হচ্ছে না কাকা, বাড়ি পড়ে থাকবে। লাভ কি? পিছনের দিকটায় তোর 2 বিঘে জমি ছিল না? সে কবে বেচে খেয়েছি, পশুপতি ওদিকে গোয়াল ঘর তুলল যে। ও, তা বাড়িখানার তো ভারী দুর্দশা করে রেখেছিস বাপ। অনেক দিন ধরেই দুর্দশা চলছে কাকা। তো টিন কখানার খুঁটিগুলো যা কিছু কাজে লাগতে পারে এমনিতেও খুলে নেবে লোকে। 10টা টাকা দেবো খন। বেচবো না কাকা, চৈতলপাড়ায় কি হয় না হয় কে জানে। ঘর আমার যেমন আছে থাক। তবে বন্দোবস্তটা আমার সঙ্গেই করিস বলে রাখলুম। যদি এদিকটায় তোর সুবিধে হয়েই যায়, চৈতলপাড়াতেই যদি চেপে বসিস, তাহলে একটু জানাস বাপ। সে পরে ভেবে দেখা যাবে। তো তাল আর নারকেল গাছগুলোর কীরকম বন্দোবস্ত করলি? ও যেমন আছে থাকবে, যার খুশি পেরে খাবে। এমনিতেই খায়, আমি তো আর বাড়িতেই থাকি না, এধার সেধার ঘুরে বেড়াই পেটের ধান্দায়। নরেন সাপুই যেন কি বলবে ভেবে পাচ্ছিল না। গাঁ থেকে একটা লোক চলে যাচ্ছে, সুতরাং কিছু ধান্দা করা যায় কিনা দেখতে এসেছিল, কিন্তু কোন দিকটা বুঝতে পারছে না। লোকটা সুবিধের নয় মোটেই, তবে বোকা। বুদ্ধি না থাকলে খুব একটা ফেরেববাজও হওয়া যায় না। নরেন সাপুই কয়েকবার ঢোক গিলে বলল, 5 টাকা হবে বাপ। কাকা, আপনার কাছে সে কি আর মনে নেই রে? বড্ড ঠেকায় পড়ে গেলুম আজ। সামনে সংক্রান্তি। সংক্রান্তিতে নরেন কাকার কোন মৎসব কে জানে, একটা অজুহাত খাড়া করতে হয় বলে করা। বোকা লোক। নরেন সাপুইয়ের জন্য আজ হঠাৎ মায়া হলো শচীনের। পুরো 5টা টাকাই বের করে হাতে দিয়ে বলল, এ আর শোধ দিতে হবে না। নরেন একটু হাঁ হয়ে গেল। সে চাউন্তি লোক, মানুষ দেখলেই চায়। তা বলে সবাই কি আর দেয়? 10 জনের কাছে চাইলে 1 জন হয়তো দেয়, তাও পুরোটা নয়। নরেন সাপুইয়ের চাওয়ার কোনো ঠিক নেই। কার কাছে কী চাইবে তাও আগে থেকে ঠিক করা থাকে না। কোনটা চাইবে তারও কিছু ঠিক নেই। নিশিকান্তের কাছে হয়তো 5টা আলু চাইল, নীলমণির কাছ থেকে চাইল নারকেলের দড়ি, পটলের কাছ থেকে দোয়াতের খানিকটা কালি। খুব একটা কাজের জিনিস নয়, লাগেও না তার কাজে, তবু চাওয়ার অভ্যেসটা রাখে। অধিকাংশ সময়ই পায় না কিছু, কিন্তু আজ ঝড়াক করে 5টা টাকা পেয়ে গিয়ে ভারী থতমত খেয়ে গেল সে। টাকাটা ট্যাঁকে গুজে ফেলল চোখের পলকে। তার একটা মেয়ে আছে, বিন্দু। বাপকে খুব উস্তম কুস্তম করে বকে এই স্বভাবের জন্যে। তা বকুক, এভাবেও তো ঘরে কিছু আসে,
যা আসে তাই লক্ষ্মী। এই যে 5টা টাকা চলে এলো, একে চারটিখানি কথা। কেমন হেসে হেসে চলে এলো, গায়ে ঘামটুকু হলো না। নরেন সাপুই একটু দেঁতো হাসি হেসে বিদায় হবার পর বেলাটা একটু ঠাহর করে দেখল শচীন। একটু আগে ঠেসে পান্তা খেয়েছে, এবেলা আর খাওয়ার বায়নাক্কা নেই। চৈতলপাড়া পৌঁছতে রাত হবে, তা হোক, তার আবার দিনই বাকি রাতই বাকি। নারায়ণ হালদারের বাড়ি পৌঁছতে পারলেই হলো। একটু ভয় ভয় করছে অবশ্য, ঠিক যেন বুঝে উঠতে পারছে না এরকমটা হচ্ছে কেন। হঠাৎ একখানা পোস্টকার্ড আসবার দরকারই বা কী ছিল? এই খবরের কাগজখানা বচনের বাপকে ফিরিয়ে দিতে হবে। বচনের মা আবার ঠোঙা বানিয়ে বেচে, কাগজের খুব হিসেব, হরকেপ্পন লোক। বিছানাটা ধীরে সুস্থে গুটিয়ে নারকেলের দড়ি দিয়ে বেঁধে ফেলল শচীন। একরত্তি একখানা জিনিস হলো। দুনিয়ায় তার তৈজসপত্রের পরিমাণ কোথায় এসে ঠেকেছে দেখে শচীন আপন মনেই হেসে ফেলল। অবস্থাটা তার খুবই খারাপ যাচ্ছে ইদানিং। বাক্স বিছানা নিয়ে হেলে দুলে বেরিয়ে পড়ল শচীন। তার কোনো দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, মন কেমন করছে না। লোকে নানান রকম শেকড় বাকড় থাকে, আঁকুশি থাকে। বাড়ি ছেড়ে যেতে কষ্ট হয়, গা ছেড়ে যেতে কষ্ট হয়। শচীনের সেরন্ধারা কিছুই হচ্ছে না মোটে। তার কাছে পইলেনও যা, চৈতলপাড়াও তাই। শীতলা বাড়িতে একটা পেন নাম অবশ্য ঠুকল শচীন। দেখো মা, যেন বেঘরে না পড়ি। একটা আধুলি প্রণামীও ঠুকে দিল। কম হলো কি? কিন্তু আর দিতে সাহস হলো না। পকেটে মোটে 11 টাকা 4 আনা আছে, বাস ভাড়া বাদে। টাকাটা রাখা দরকার। শীতল বাড়ির পিছনে শ্রীপতির পুকুর ঘুরে গেলে উত্তরে বচনদের বাড়ি, মেষ বাড়ি, পাকা দালান, সামনে একটা বাড়ি, মাঝখানে উঠোন ছেড়ে পিছনে আরেকখানা, একখানা মাঠকোঠাও আছে। শচীনকে দেখে বচনের মা কুলোঝাড়া থামিয়ে অবাক হয়ে পড়ল। এ কি রে, বাক্স টাক্স নিয়ে কোথায় চললি? শচীন একটু লজ্জা পেল। মা মরে স্তক, আর কারো কাছে না হোক, বচনের মায়ের কাছে তার একটু কদর ছিল। অনেক উপোসের দিনে এই মাসি তাকে হেঁকে ভাত দিয়েছে। পালে পার্বণে নেমন্তন্ন ছিল বাঁধা। বদলে শচীন মাঝে মাঝে গতরে খেটে ঋণ শোধ করে বটে, কিন্তু সবটা তো আর শোধ হয় না। মায়ার একটা দেনা আছে। শচীন বলল, এই যাচ্ছি একটু চৈতলপাড়া, এক মাসই খোঁজ করেছে। তা যাবি, কিন্তু বাক্স প্যাঁটরা নিয়ে কেন রে? আর মাসি বা হঠাৎ উদয় হলো কোত্থেকে? তোর মায়ের তো নারী নক্ষত্র জানি। আমার বাড়িতে ঢেঁকি কুট ধান ভানত, খইমুড়ি ভাজত, আর প্রাণের মনের কত কথা বলতো। তোর মাসি কোত্থেকে এলো বলতো? সেটা তো আমিও জানি না মাসি, একটা চিঠি এসেছে। কি লিখেছে চিঠিতে? বিষয় সম্পত্তির কথা কিছু আছে, ভালো বোঝা যাচ্ছে না। সে কি রে, বোঝা যাচ্ছে না মানেটা আবার কি? মনে হচ্ছে চিঠিতে ভাঙতে চাইছে না। আচ্ছা বস ওখানে, একটু কথা বলি। ও বচন, দে তো শচীনকে 1 ঘটি জল দে, 2টো মুয়া দিস। শচীন বারণ করল না। অনেক দূরের পথ, ততক্ষণে পেটের পান্তা জল হয়ে যাবে। যা বোঝাই করে নেওয়া যায় তাই কাজে লাগবে। গরিবের পেটও বটে, মেলা জায়গা, কত যে আঁটে তার ঠিক নেই বাবা। বচন এসে একটা ছোট ধামায় কয়েকটা মোয়া আর কুয়োর ঠান্ডার জল রেখে গেল। মাসি খানিকক্ষণ কুলো আপসে সব সরিয়ে রেখে মোড়া পেতে সামনে এসে বসল। ফর্সা মুখে ঘাম জমেছে টসটসে। মোটা মানুষের গ্রীষ্মকালে ভারী কষ্ট। তা মাসির বিষয় সম্পত্তি পাবি নাকি? সেরকমই মনে হচ্ছে, তবে ঠিক বুঝতে পারছি না। মাসি আঁচল দিয়ে ঘাম মুছে হাত পাখা নাড়তে নাড়তে বলে, চিরকালের মতো যাচ্ছিস নাকি? না, একটু বুঝে আসি গিয়ে।
গা ছেড়ে যাবি তা অমন হুট করে যেতে আছে? মাতব্বর মুরব্বীদের সঙ্গে সলা পরামর্শ করতে হয়, 5 জনকে জানাতে হয়, তবে না। ও কীরকম অলক্ষণে যাওয়া তোর? শচীন মুয়া খেতে খেতে বলল, মাতব্বরেরা তো খোঁজ খবরও নেয় না, পইলে আর আমার আছেটাকে, এই আপনিই যা একটু ডাক খোঁজ করেন। তা আমাকেও তো বলতে পারতিস একবার, তোকে নিয়ে যে কত কি ভেবে রেখেছিলুম। শচীন একটু অবাক হলো। আমাকে নিয়ে আবার আপনার ভাবনার কি মাসি? আমি তো নিজেই ভাবি না কিছু। সে আছে রে, তোর মেশেকেও তো কদিন ধরে জ্বালিয়ে মারছি। ওগো, আমাদের শচীনের জন্য একটু ভাবো। তা তার মাথায় নানান ফিকির, তার কি আর সময় আছে আমার কথা কানে তোলার? শচীন লজ্জায় অধবদন হলো। তার জন্য যে কেউ ভাবে এটাই তার কাছে বড় নতুন কথা। ঘাড় গলার ঘাম মুখে মাসি বলল, কথা আরও আছে। কি কথা মাসি? তোকে সে কথা বলি কি করে? তোর মা হলে কথাটা পারতে সুবিধে হতো। তা সে আবাগির বেটি কোন সকালেই তো ভবনদী পেরিয়ে গেল, এখন সেই বলিই বা কাকে? এদিকে তুই নিজেও আবার বিবাগী হচ্ছিস। কথাটা আমার জানতে নেই বুঝি? জেনে তো বড্ড লায়ক হবি বাছা, তবে অনেক দিন ধরে কথাটা ভেবে রেখেছিল, বচন ডাগরটি হবার পর থেকেই। কিন্তু আমার ভাবায় হবেটা কি? সংসারে পেশাই হচ্ছি দিন রাত, আমার ভাবাভাবি সব ভেতরে ভেতরে ফেঁপে ওঠে। বচনের বাপ কোন কথাটা কানে তুলছে আমার বলতো? না, মাসি ততটা ভেঙে বলেননি। তবু শচীন একেবারে পা থেকে মাথা অবধি শিউরে উঠল। বাপরে, ঠিক শুনছে তো সে? কথার ভিতরকার মানে ধরতে পারছে তো? বচন ডাগর হওয়ার পর থেকে মাসির মতলবখানা কোন দিকে যাচ্ছে? মোয়া এমন জিনিস যে হুড়োহুড়ি করে খাওয়া যায় না, অথচ ধামায় এখনও 4-4টে পড়ে আছে। হাত চিপ্পু করে মোয়া কটা তুলে পকেটে পুরে নিল শচীন। মাসি খুঁতখুঁড়ো জড়ো করছে নিচু হয়ে। এই সুযোগ। ভেতরটা বড্ড শুকিয়ে উঠল হঠাৎ। শচীন জলের ঘটিটা গলায় প্রায় উপর করে ধরে সবটা ঢকঢক করে খেয়ে নিল। উঠলুম মাসি। উঠবি মানে? আরে 1:30টার বাসটা ধরতে হবে তো। চৈতলপাড়া বললি তো? হ্যাঁ। কত দূর এখান থেকে? এই 1.5 ঘন্টার পথ। ও বাবা, তাহলে তো বেশ দূর। তা আছে। কবে আসবি আবার? তা এখনই বলা যাচ্ছে না। মাসি কেমন যেন কাহিল আর হতাশ মুখে তার মুখের দিকে চেয়ে রইল। শচীন একটা পেন নাম ঠুকে উঠে পড়ল। আজ যা রোদ উঠেছে, একেবারে চাষারে রোদ। আকাশে একটা পিংলে ভাব, চারদিকটা যেন ঝিমঝিম করছে তেতে। চৈতলপাড়া নাকি এর চেয়েও সুখো। তা অধিকারী দাদা আগডুম বাগডুম অনেক কথা বলে, তার কথার কিছু ঠিক নেই। শচীন গুটি গুটি বাস রাস্তার কদমতলার ছায়ায় এসে দাঁড়ালো। ছায়ায় দাঁড়িয়ে লাভ হলো না কিছু, সান্ত্বনা হলো। বাক্সটা পেতে বসলো শচীন। 1:30টার বাস আসতে এখনো ঢের দেরি। এই গরমের দুপুরে আর কোনো প্যাসেঞ্জার নেই। শচীন বসে বসে ভাবতে লাগলো, বচন। কোনোদিনও বচনের কথা তেমন করে ভাবেনি শচীন, মুখটাও দেখেনি মন দিয়ে। কেমন মেয়েটা? শচীন চোখ বুজে ভাববার চেষ্টা করল। ভালো করে মনে পড়ল না, অথচ একটু আগেই বচন তাকে মোয়া আর জলের ঘটি দিয়ে গেছে। তবে মনে পড়ছে না কেন? না, ভালো করে ভাবতে হবে। মুশকিল হলো, যতই ভাবতে যায় ততই পিছলে যায় ব্যাপারটা। জ্বালাতন আর কাকে বলে? ওপাশে খয়েরপুরের বাস ধরতে একটা পরিবার এসে জড়ো হয়েছে।
স্বামী স্ত্রী আর গোটা কয়েক বাচ্চা। চাষিভুষি লোক, গাছতলায় চেপে বসে আছে। লোকটা বিড়ি ধরিয়েছে, বউটা কোলের বাচ্চাটাকে ওরই মধ্যে বুকের দুধ খাওয়াচ্ছে। দৃশ্যটা আজ তেমন খারাপ লাগলো না শচীনের। হাঁ করে দেখল। কয়েকটা মানুষ মিলে মুয়া বেঁধেছে যেন। চিটটা যে কিসের সেটাই বাইরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, পচনের কথা কি যেন বলছিল মাসি। ঠিক শুনছে তো? মানেটা ঠিক ধরতে পারছে তো? এই গাঁয়ের ওই একটিই মানুষ, অর্থাৎ বচনের মা, তার যা হোক একটু খোঁজখবর যে করতো, তাহলে তো একটা মানে আছে। এমনি এমনি তো করতো না। শচীন ফের চোখ বুঝল। এই বচনের মুখখানা কেমন? নাক, চোখ, ঠোঁট, চুল, কিছু তো একটা মনে পড়বে। রোজ দেখছে, তবু মাথাটা একদম ফর্সা শচীনের। কিছুই মনে আসছে না। বোধহয় এই গরমে আর রোদেই এমন ধারা হচ্ছে। অনেকক্ষণ বাদে একটা কথা শচীনের মনে পড়ল। বচন বছরটা খোলো ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে, আর নিমতলায় আজকাল তাকে আর একা দোক্কা খেলতে দেখা যায় না। খয়েরপুরের দিক থেকে একটা বিকট হর্ন শব্দ এলো। বাস আসছে। বিশাল ধুলো উঠছে বাসের পিছনে, একেবারে গন্ধমাদন। শচীন উঠল। বড্ড গরম। শেষবারের মতন বচনের মুখটা মনে করার খুব চেষ্টা করল সে। এত করল যে বাসটা সামনে এসে দাঁড়ানোর পর এক মুঠো ধুলো মুখে নিয়ে সে চেতন হলো। এ দাঁত কিচকিচ করছে ধুলোয়। কন্ডাক্টর চেঁচাচ্ছে, পুটিমারি, হাসিমের চর, বাগদাখাল, চিনপুর, নবীনগর। শচীন 3 পা পিছিয়ে এলো। আর প্যাসেঞ্জার নেই বলে কন্ডাক্টর তার দিকেই চেয়ে চেঁচাচ্ছে। শচীনেরও ওঠাই উচিত, কারণ এই বাস ছাড়লে আর পৌঁছানোর আশা নেই। তবে কিছুতেই যে হাত বাড়িয়ে হ্যান্ডেলটা ধরে পাদানিতে পা দিয়ে উঠে পড়ার মতন সহজ কাজটাও সে করে উঠতে পারল না। উঠবে তো নাকি? এই কন্ডাক্টর এবার বলেই ফেলল। শচীন কাঁচুমাচু হয়ে বলল, যেতুম তো ভাই, কিন্তু একটা জিনিস ফেলে এসেছি। তাই বলো? এলে কন্ডাক্টর ঘন্টি মেরে দিল। না, ভারী লজ্জা করছে শচীনের। ওপাশ থেকে চাষি আর চাষি বউও তাকে দেখছে। শচীন আর দেরি করল না, জিনিসপত্র নিয়ে উঠে পড়ল। লোকে ঠিক বুঝবে না তার সমস্যাটা কোথায়। ওই যে বচনকে কিছুতেই মনে করতে পারল না। এই লক্ষণটা শচীনের ভালো ঠেকছে না। এই গুরুতর স্মৃতিভ্রংশ অবস্থায় সে যাই বা কী করে? আর কাণ্ডখানাই বা কী? মেয়েটার মুখটা মনে করতে পারল নাই বা কেন সে? গুটি গুটি ঘরের দরজায় এসে দাঁড়ালো শচীন। একটা কুকুর ঢুকে পড়েছিল, তাকে দেখে বেরিয়ে গেল লজ্জা পেয়ে। জিনিসগুলো যেমন ছিল তেমনি আবার রাখল শচীন। বিছানাটাও পাতল। তারপর শুয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে ভাবল, আজ বিকেলে জলের ঘাটে গিয়ে মেয়েটাকে ভালো করে দেখতে হবে। আজ আর যাওয়া হলো না শচীনের। কালও হবে কি না কে জানে। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য।